সেটা বারবার খেয়াল করতেছি কার কি আচরণ করা উচিত, অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা, সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে। এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা? আর আমি আপনাকে ছোট দিয়ে একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটিতেই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন? ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাহলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা, শুরু থেকেই শুরু করি, যেহেতু শুধু প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা পরিশোধ দিতে হচ্ছে, সেটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। যেগুলো সত্য না, যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওইসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল। আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ করতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে নাহিদ সাহেব, আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে, যে মানব জমিন একটা স্লিপ করছে যে মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসই বলে এটা নিয়ে কিন্তু এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আপনি জানেন না, তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা, আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুজনেই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জানি তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজে তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, they are not available না। আপনার না এটা 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 না না আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যার পিএস এবং সেটা দুই পক্ষই তো ফার্স্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি, আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্টভাবেই কিন্তু এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো স্বীকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত যে আপনারা
বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, তো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুদিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল, কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম। এবং টেকনিক্যাল এই কারণে বলবো, যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা সেক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে। এটা খুবই যুক্তিসঙ্গত, কারণ দল থেকে বেতন নিচ্ছেন না, এটা তো এরকম তো হচ্ছে না। ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজে ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে, সামনে গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি। আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা একটু প্রশ্ন না, এটা স্বচ্ছতা প্রশ্ন। আমি একটু দর্শকদের আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি। আমি মনে করি যে কালকে আন্দোলন করার জন্য খালেদা, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না। এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে, সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম। তো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের দেখে আমার কাছে মনে হলো সদস্যরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে। এটা আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে, বা ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে, এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবার বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা, বা কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কর মৌকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনূস প্রথমে স্বীকার করে নিয়েছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল মনে করেন কিনা, মানে কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা, যেমন এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটা আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক